সরকারি বাংলা কলেজের অনলাইন লাইভ ক্লাস অনুষ্ঠানে রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের এই ক্লাসে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সকলেই সুস্থ আছেন। সকলের মঙ্গল কামনা করছি। আমি থার্ড ইয়ারের একটি চ্যাপ্টারের গত ক্লাসে প্রথম অংশ আলোচনা করেছিলাম। এই চ্যাপ্টারটি আমি 5টি ক্লাসে শেষ করব বলে মনে করেছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে অর্গানোমেটালিক কেমিস্ট্রি। এটা গত দিন আলোচনা করা হয়েছিল অর্গানোমেটালিক কেমিস্ট্রি 1 অর্থাৎ প্রথম ক্লাস। আজকে তারপর থেকে দ্বিতীয় অংশ আমি আলোচনা করব। প্রথম ক্লাসে ওখানে অর্গানোমেটালিক কেমিস্ট্রির সংজ্ঞা, বিভিন্ন লিগ্যান্ডের নাম, লিগ্যান্ড কর্তৃক দানকৃত ইলেকট্রন সংখ্যা এবং লিগ্যান্ডের যে হ্যাপটিসিটি, তারপর অর্গানোমেটালিক যৌগের উদাহরণ, অর্গানোমেটালিক যৌগের প্রস্তুত প্রণালী ইত্যাদি বিষয় সম্পর্কে ওখানে আলোচনা করা হয়েছিল। আজকে আমাদের এখানে অর্গানোমেটালিক কেমিস্ট্রি 2 এর ভিতরে যে বিষয়গুলি আমি আলোচনা করব তা হচ্ছে অর্গানোমেটালিক যৌগের কিছু প্রয়োগ আছে, প্রয়োগ সম্পর্কে একটু বলবো। তারপরে এখানে আরেকটি জিনিস আছে, 18 ইলেকট্রন রুল অর্থাৎ 18 ইলেকট্রন নিয়ম। এটা আমরা আলোচনা করব পর্যায়ক্রমে এবং আমরা তাহলে আমাদের বিষয়বস্তুতে চলে যাই। এখানে প্রথমে আমরা আসি জৈব ধাতব যৌগের ধর্ম, প্রপার্টিজ অফ অর্গানোমেটালিক কম্পাউন্ডস। জৈব ধাতব যৌগের সংখ্যা যে কত তা আসলে সঠিকভাবে বলা কঠিন। প্রতিনিয়ত পরীক্ষাগারে জৈব ধাতব যৌগ তৈরি করা হচ্ছে এবং তাদের বৈশিষ্ট্য অর্থাৎ তাদের ধর্মাবলী অধ্যয়ন করা হচ্ছে। তো এখানে আমরা আমাদের এই ক্ষুদ্র পরিসরে আমরা এখানে জৈব ধাতব যৌগের ধর্ম সম্পর্কে কিছু সাধারণ কথাবার্তা আমরা এখানে উল্লেখ করব, বিস্তারিত আমরা এখানে করব না। যে সকল জৈব ধাতব যৌগে ধাতু এবং জৈব অংশের মধ্যে আমরা বলেছি যে জৈব ধাতব যৌগের প্রকারভেদে বলেছিলাম গতদিন যে কিছু কিছু জৈব ধাতব যৌগ আছে যাদের মধ্যে আয়নিক বন্ধন আছে, ধনাত্মক ঋণাত্মক চার্জ, আর অধিকাংশ জৈব ধাতব যৌগ আমরা বলেছিলাম সমযোজী বন্ধনযুক্ত। তো যে সমস্ত জৈব ধাতব যৌগে ধাতু এবং জৈব অংশের মধ্যে আয়নিক বন্ধন আছে তাদের স্থিতিশীলতা কম, অর্থাৎ তারা বায়ু দ্বারা জারিত হয় এবং পানির দ্বারা আর্দ্র বিশ্লেষিত হয়। বায়ু দ্বারা জারিত হয় এবং আর্দ্র বিশ্লেষিত হয়। পানির সাথে বা বাতাসের জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে আর্দ্র বিশ্লেষিত হয়। সমযোজী প্রকৃতির যে সমস্ত জৈব ধাতব যৌগ আছে তারা সাধারণ সমযোজী যৌগের মতো তাদের ধর্ম। এরা অপোলার দ্রাবক অর্থাৎ জৈব দ্রাবক এবং কিছু কিছু ক্ষেত্রে পানিতে দ্রবণীয়, বায়ু দ্বারা এরা জারিত হয় এবং আর্দ্র বিশ্লেষিত হয় না। অর্থাৎ আমরা কি বললাম যে এখানে আছে যে সমযোজী প্রকৃতির জৈব ধাতব যৌগের ধর্ম হচ্ছে সাধারণ যে সমযোজী যৌগ, অর্থাৎ আমাদের সমযোজী বন্ধন আছে যে সমস্ত যৌগের মধ্যে তাদের মতোই এরা কিছু জৈব দ্রাবক এবং পানিতে অর্থাৎ নন পোলার দ্রাবকে সাধারণত দ্রবণীয়। পানি যদিও পোলার দ্রাবক কিন্তু অনেক জৈব যৌগ পানিতে দ্রবণীয়। একইভাবে অনেক জৈব ধাতব যৌগ যাদের মধ্যে সমযোজী বন্ধন তারাও পানিতে দ্রবণীয় এবং এরা আর্দ্র বিশ্লেষিত হয় না। এটা সাধারণ কিছু কথা। এগুলো আছে এবং এদের যে বিক্রিয়া, যে অসংখ্য বিক্রিয়া করে, এরা বিভিন্ন ধরনের বিক্রিয়া করে থাকে। রাসায়নিক ধর্ম, বিভিন্ন ধরনের রাসায়নিক ধর্ম আছে, সেগুলো আমাদের এখানে বলা সম্ভব না।
আর বেশিরভাগ বিক্রিয়ায় হচ্ছে সিলেক্টিভ, অর্থাৎ নির্দিষ্ট বিকারকের উপস্থিতিতে নির্দিষ্ট শর্তে নির্দিষ্ট উৎপাদ বা বিক্রিয়াগুলো হয়ে থাকে। সাধারণ অবস্থায় সব বিক্রিয়া হয় না, কিছু কিছু বিক্রিয়া নির্দিষ্ট শর্তে এবং নির্দিষ্ট প্রভাবকের উপস্থিতিতে ঘটানো হয়ে থাকে। এখন আমরা এগুলো পরে আস্তে আস্তে জানতে পারবো। এখন জৈব ধাতব যৌগের ব্যবহার হচ্ছে ব্যাপক আকারে ব্যবহৃত হয়। তার মধ্যে আমরা কয়েকটি ব্যবহার এখানে একটু উল্লেখ করব। প্রথমত, জৈব যৌগের সংশ্লেষণে অর্থাৎ সিনথেসিস অফ অর্গানিক কম্পাউন্ডস, এই কাজে জৈব ধাতব যৌগ ব্যবহৃত হয়। আমরা জানি গ্রিগনার্ড বিকারকের কথা আমরা জানি। গ্রিগনার্ড বিকারক একটা জৈব ধাতব যৌগ। এটা অ্যালকাইল, ব্যারাইল, ম্যাগনেসিয়াম হ্যালাইডকে আমরা গ্রিগনার্ড বিকারক বলে থাকি। এই গ্রিগনার্ড বিকারক ব্যবহার করে অসংখ্য জৈব যৌগের সংশ্লেষণ বা সিনথেসিস করা হয়ে থাকে। আমরা জানি প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল, কার্বক্সিলিক অ্যাসিড, কিটোন ইত্যাদি এস্টার বিভিন্ন যৌগের সংশ্লেষণ গ্রিগনার্ড বিকারক থেকে করা হয়ে থাকে। জিঙ্ক অ্যালকাইল, তারপরে যে এখানে লেখা আছে, এ সমস্ত প্রভৃতি যৌগ ব্যবহার করে অসংখ্য জৈব যৌগ তৈরি করা যায়। তারপরে হচ্ছে জৈব ধাতব যৌগের রাসায়নিক যে বন্ধনী, এই বন্ধনী অধ্যয়ন করার ফলে জৈব যৌগের বন্ধনী সম্পর্কে গভীর ধারণার জন্ম দেয়। যেমন এখানে আছে ফেরোসিন, তারপর আছে ক্রোমোসিন, ফেরোসিন, ক্রোমোসিন প্রভৃতি যৌগের বন্ধনী সাধারণ বন্ধনীর ধারণা দ্বারা ব্যাখ্যা করা যায় না। এই সমস্ত যৌগের বন্ধনী অধ্যয়ন করে অনেক যৌগের বন্ধনীর ব্যাখ্যা করা যায়। জৈবিক ক্রিয়ার ক্ষেত্রে জৈব ধাতব যৌগের ভূমিকাও গুরুত্বপূর্ণ। যেমন জিঙ্ক টেট্রাফিনাইল ফরফ্রিন বলে একটা যৌগ আছে। জিঙ্ক টেট্রাফিনাইল ফরফ্রিন সংকেত দেওয়া আছে এখানে, আমরা দেখাই। জিঙ্ক টেট্রাফিনাইল ফরফ্রিন এই যৌগটি ফোটন, আলোককণিকা শোষণ করতে পারে। এজন্য যৌগটিকে কৃত্রিম সালোক সংশ্লেষণের মডেল হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে টেট্রাইথাইল লেড, তারপরে টেট্রামিথাইল লেড, এই সমস্ত যৌগ পেট্রোলিয়ামের সাথে বহু আগে থেকেই ব্যবহৃত হয়ে থাকে। যদিও লেডের বিষক্রিয়ার কারণে এই সমস্ত যৌগের ব্যবহার অনেক জায়গায় কমানো হয়েছে, তারপরও ব্যবহৃত হয় এবং অনেক দিন আগে থেকেই পেট্রোলিয়ামের সাথে গাড়ির জ্বালানির সাথে এই দুইটি যৌগ ব্যবহার হয়ে থাকে অ্যান্টি নকিং এজেন্ট হিসাবে। তারপরে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, প্লাস্টিক সমূহের জন্য স্ট্যাবিলাইজার ব্যবহার করা হয়, যেটা এই ক্ষেত্রে অর্গানোটিন কম্পাউন্ড অর্থাৎ জৈব টিন যৌগ ব্যবহৃত হয়। এরপরে বিভিন্ন পলিমার, বিভিন্ন প্লাস্টিক তৈরির ক্ষেত্রে জৈব ধাতব যৌগ প্রভাবক হিসাবে ব্যবহৃত হয়। যেমন এই যে আমরা বলছি এখানে আছে দেওয়া, পলিথিনের শিল্প উৎপাদনে টাইটেনিয়াম, অ্যালুমিনিয়ামের মিশ্রিত অ্যালকাইল জটিল যৌগ এখানে প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। শিল্পক্ষেত্রে অ্যালকিন থেকে উচ্চতর আণবিক ওজন বিশিষ্ট অ্যালকিন তৈরির ক্ষেত্রে, অর্থাৎ কম কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকিন থেকে বেশি কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকিন তৈরির ক্ষেত্রে এখানে টাংস্টেন হেক্সাক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ইথাইল ডাইক্লোরাইডের মিশ্রণ প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়। তারপরে আরও আছে অ্যালকিনের সমানুগঠন বিক্রিয়ায় রুথেনিয়ামের একটা যৌগ ব্যবহার করা হয়। অ্যালকিনের সমানুগঠন বিক্রিয়া, আইসোমারাইজেশন যে বিক্রিয়া, সেখানে ব্যবহার করা হয় হাইড্রোফরমাইলেশন নামক বিক্রিয়া। এই বিক্রিয়া আমরা শেষের দিকে পড়ব এই চ্যাপ্টারে। হাইড্রোফরমাইলেশন সিলেবাসে উল্লেখ করা আছে। হাইড্রোফরমাইলেশন বিক্রিয়ায় কী করা হয়? অ্যালকিন এবং পানি গ্যাস, ওয়াটার গ্যাস, হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইডের যে মিশ্রণ, সেটাকে আমরা ওয়াটার গ্যাস বলি। তো এখানে অ্যালকিন আছে, অ্যালকিন এবং ওয়াটার গ্যাস থেকে এই যে তোমার অ্যালডিহাইড তৈরি করা যায়।
সেই অ্যালডিহাইড থেকে বিজারিত করে অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালডিহাইডকে জারিত করে কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করা যায়। এই গুরুত্বপূর্ণ বিক্রিয়ার ক্ষেত্রে জৈব ধাতব যৌগ প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়। এখানে দেওয়া আছে হাইড্রিডো, রোডিয়াম, কার্বনিল, ট্রাইফিনাইল ফসফিন একটা প্রভাবক ব্যবহার করা হয়, এখানে দেওয়া আছে। তারপরে অ্যালকিনকে বায়ু দ্বারা জারিত করেও অ্যালডিহাইড তৈরি করা যায়, যেটাকে বলা হয় ওয়াকার প্রসেস নামে পরিচিত। এটাও আমরা পরবর্তীতে আলোচনা করব, এরাও আছে সিলেবাসে। এখানে ব্যবহার করা হয়। এছাড়াও প্যালাডিয়ামের বিভিন্ন যৌগ, প্যালাডিয়াম ক্লোরাইড এবং প্যালাডিয়ামের জৈব ধাতব যৌগ বিক্রিয়ার মাধ্যম হিসাবে অনেক সময় কাজ করে। এগুলো আমরা সংক্ষেপে, ব্যবহার পরীক্ষায় আসে 3 নাম্বার হয়তো থাকে প্রশ্নের উত্তরের জন্য, সেখানে এর বেশি আর দরকার নাই, এইগুলো লিখলেই যথেষ্ট। এরপরে আমাদের যেটা আসছে গুরুত্বপূর্ণ বিষয়, 18 ইলেকট্রন রুল বা 18 ইলেকট্রন নিয়ম। আমরা শুনেছি, এটা আমরা সাধারণত জানি। পর্যায় সারণীর মৌলগুলো 4 ধরনের আছে। আমরা বলে থাকি যে হচ্ছে প্রতিরূপী মৌল, অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর মৌল, আর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস মৌল, এই 4 ধরনের। তা সাধারণভাবে দেখা যায় প্রতিরূপী মৌল যেগুলো, তারা যখন বন্ধন সৃষ্টি করে, সমযোজী বন্ধন, তখন সেই ক্ষেত্রে কি হয়? সেই ক্ষেত্রে দেখা যায় তারা অক্টেট নিয়ম, অষ্টক সূত্র বা অষ্টক রুল, অক্টেট নিয়ম ফলো করে, অনুসরণ করে। আর অবস্থান্তর মৌলের ক্ষেত্রে দেখা যায় তারা যখন জটিল যৌগ তৈরি করে, সেই ক্ষেত্রে তারা 18 ইলেকট্রন নিয়ম ফলো করে। 18 ইলেকট্রন নিয়ম তারা ফলো করে। কারা করে? বিশেষ করে অবস্থান্তর এবং আন্ত অবস্থান্তর মৌল যারা, অর্থাৎ অবস্থান্তর মৌল সবই ধাতু, আন্ত অবস্থান্তর মৌল সব ধাতু, এরা যখন যৌগ গঠন করে, অর্গানোমেটালিক বা জৈব ধাতব যৌগ গঠন করে, তখন সেই ক্ষেত্রে এদের এই 18 ইলেকট্রন নিয়ম অনুসরণ করতে দেখা যায়। এটা কিছুই না, কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা স্তর, কেন্দ্রে যে ধাতুর পরমাণু থাকে বা আয়ন থাকে, তার যে ভ্যালেন্স শেল অর্থাৎ যোজ্যতা স্তর, এবং লিগ্যান্ড কর্তৃক যে ইলেকট্রন দান করে, লিগ্যান্ড ইলেকট্রন দান করে যে সন্নিবেশ বন্ধনী গঠিত হয়, এই টোটাল ইলেকট্রন সংখ্যা 18 হয়। এই নিয়মকেই বলা হচ্ছে 18 ইলেকট্রন রুল বা 18 ইলেকট্রন নিয়ম। অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর, তোমরা জটিল যৌগ পড়ার সময় ইফেক্টিভ অ্যাটমিক নাম্বার পড়েছো, EAN রুল। এখানে এরকম 18 ইলেকট্রন নিয়ম, অর্থাৎ কেন্দ্রীয় পরমাণুর অর্থাৎ ধাতুর পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন এবং তার যে লিগ্যান্ড তার সাথে যুক্ত আছে, সেই লিগ্যান্ড কর্তৃক প্রদত্ত ইলেকট্রন সংখ্যা সমষ্টি হচ্ছে 18। এই যদি হয় তাহলে এই যৌগটি হয় স্থিতিশীল। এই নিয়মকে বলা হচ্ছে 18 ইলেকট্রন নিয়ম। যদি অনেক ক্ষেত্রে দেখা যায় ইলেকট্রন সংখ্যা 18-র কমও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে আছে, ব্যতিক্রম আছে, কম হতে পারে এবং 18-র বেশি হতে পারে। তা 18 যখন হয় তখন যৌগটির স্থিতিশীলতা বেশি হয়, আর 18-র কম বা 18-র বেশি হলে স্থিতিশীলতা কম হয়। এটা মনে রাখতে হবে যে ইলেকট্রন সংখ্যা হিসাব করে যদি 18 হয় তাহলে বলা হয় যে যৌগটি স্থিতিশীল, আর 18-র কম বা বেশি হলে বলা হবে অস্থিতিশীল বা কম স্থিতিশীল। পরীক্ষায় মাঝে মাঝে কিছু যৌগ দেওয়া থাকে এবং বলা থাকে 18 ইলেকট্রন নিয়মের ভিত্তিতে যৌগগুলির স্থিতিশীলতা বর্ণনা করো। তখন তোমাদেরকে হিসাব করে বের করতে হবে ইলেকট্রন সংখ্যা, করে 18 হলে বলবা যে যৌগটি স্থিতিশীল, এবং 18-র কম হলেই তখন বলবা কি যে যৌগটি কম স্থিতিশীল বা অস্থিতিশীল, 18-র বেশি হলেও একই কথা বলবা। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে যাই। 18 ইলেকট্রন রুল, এখানে তোমার আমরা এখানে নিয়মে যে বলা আছে। এখন এখানে একটা যৌগ দেওয়া আছে, এখানে যে আমাদের এখানে 1 নাম্বার যে যৌগটি দেওয়া আছে, এখানে যেমন দেওয়া আছে, এই যে 1 নম্বরে দেওয়া আছে এই যে যৌগটি দেওয়া আছে এখানে CH3RE, এটা রেনিয়ামের যেটা যৌগ, কার্বনিল যৌগ। এখানে রেনিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা আছে 7। মিথাইল মূলক একটা কার্বন পরমাণু যুক্ত আছে রেনিয়ামের সাথে, এই মিথাইল মূলক ইলেকট্রন দিবে একটা। আর প্রত্যেকটা কার্বনিল লিগ্যান্ড CO, যেটা কার্বন মনোক্সাইড যখন লিগ্যান্ড হিসাবে কাজ করে তখন কার্বনিল লিগ্যান্ড বলা হয়, প্রত্যেকটা CO দিবে 2টা করে ইলেকট্রন।
তাহলে কি দাঁড়াইলো, মোট ইলেকট্রন সংখ্যা এখানে কত হবে, আমরা এখানে ইলেকট্রন সংখ্যা হবে, এখানে রেনিয়ামের হচ্ছে 7, মিথাইল ব্লকের 8, আর ওখানে 5টি কার্বনিল গ্রুপের জন্য 10টা, 2টা করে, তাহলে 10 আর 8 18, অর্থাৎ 5টি কার্বনিল গ্রুপ কর্তৃক প্রদত্ত ইলেকট্রন সংখ্যা এখানে 5 দুগুণে 10, অর্থাৎ মোট ইলেকট্রন সংখ্যা ওই যে আমরা দেখাইছি ওখানে যে 1 + 7 + 10 সমান 18। আচ্ছা, এবার আমরা আসি দ্বিতীয় যৌগে, এটা ম্যাঙ্গানিজের যৌগ। এখানে এটা কিন্তু ইথিলিন। ইথিলিনের ইলেকট্রন দেয় 2টা, আমরা আগের দিন একটা ছকে দেখাইছিলাম। ম্যাঙ্গানিজের বহিস্থ স্তরে ইলেকট্রন হচ্ছে কয়টা, 7টা, কিন্তু এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। প্লাস চিহ্ন বলতে ইলেকট্রন একটা কম, অর্থাৎ ম্যাঙ্গানিজ আয়নের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা এখানে 7 থেকে 1 বাদ দিলে হবে 6। 5টা কার্বনিল, প্রত্যেকটা 2টো করে, 5 দুগুণে 10, এবং একটা অ্যালকিন বা ইথিন বা ইথিলিন কর্তৃক ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে এখান থেকে ম্যাঙ্গানিজ প্লাস থেকে পাওয়া যাবে 6, এখানে 5টা কার্বনিল থেকে 10, 16 আর 2 18। এরপরে আসি এই যে ফেরোসিন যেটা আমরা বলি, এখানে আয়রনের যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা আমরা 8 জানি, আর এই যে 2টো চক্র এক একটা 5টা করে ইলেকট্রন দেয়, আগের দিন দেখাইছিলাম আমরা ছকে। এই 5 দুগুণে 10 আর 8, এখানে মোট ইলেকট্রন সংখ্যা হচ্ছে 18 ইলেকট্রন। আচ্ছা, তারপরে আসি, তারপরে এখানে আরও কিছু উদাহরণ দেওয়া আছে। এখানে C4H6। আচ্ছা, এখানে আয়রনের 8টা আমরা জানি, 3টে কার্বনিল হচ্ছে 6টা, 28 6 14, আর এই লিগানটা দিবে হচ্ছে 4টে, এই যে 4টে কার্বন পরমাণু, এখানে 4টে দিবে, 8 6 14 7 18। আচ্ছা, এখানে 5 নম্বরে যেটা আছে অ্যালাইল গ্রুপ, পাই C3H5 ম্যাঙ্গানিজ, তার সাথে 4টে কার্বনিল। ম্যাঙ্গানিজের আমরা জানি 7টি যোজ্যতা স্তরে ইলেকট্রন, আর 4টি কার্বনিল গ্রুপ কর্তৃক ইলেকট্রন হচ্ছে 8টা, আর এই যে পাই C3H5 কর্তৃক ইলেকট্রন দেবে হচ্ছে 3টা। তাহলে হবে 7 + 8 + 3, তাহলে 8 আর 7 15 আর 3, এখানে ইলেকট্রন হবে 18। আচ্ছা, এই যে আমরা দেখাচ্ছি এখানে ইলেকট্রন হবে মোট 7 আর 8 15 আর 3 18। 6 নম্বর দেখো, এখানে ভ্যানাডিয়ামের একটা কমপ্লেক্স, ভ্যানাডিয়ামের একটা জৈব ধাতব যৌগ। ভ্যানাডিয়ামের যোজ্যতা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 5, 3টে কার্বনিল গ্রুপ হচ্ছে 6 11, এটা হচ্ছে 5টা দিবে, 11 আর 5 16, আর এখান থেকে পাওয়া যাবে ইলেকট্রন সংখ্যা 2, কারণ কার্বন আছে 2টা, এখান থেকে পাওয়া যাবে 2টা, অর্থাৎ 2টা মানে একটা পাই বন্ধনে এখানে বন্ধনে অংশগ্রহণ করে, যার জন্য ইলেকট্রন সংখ্যা 2। অতএব এখানে মোট দাঁড়াচ্ছে 5, আর এই 3 দুগুণে 6 11, 11 আর 5 16 আর 2 18। তারপরে আরেকটা কমপ্লেক্স কোবাল্টের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 9 যোজ্যতা স্তরে, অর্থাৎ 9, এখানে 5, 9 আর 5 14, আর 4 18, এখানেও 18টা ইলেকট্রন। তারপরে আমরা আসি, এই যে দেখানো হয়েছে 9 + 5 5 14 + 4 18। 8 নম্বরের যে যৌগটি আছে এখানে মলিবডেনাম, এর বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে যোজ্যতা স্তরে 6টা। টাংস্টেন, মলিবডেনাম, এদের 6টা করে, প্রত্যেকের 6টা। আচ্ছা, তা হোক, এখানে 6টা যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা। এখন এই 6, এখানে তোমার 2টো কার্বনিল গ্রুপ আছে, 6 আর 4 10, এখান থেকে 5টা 15টা, এখান থেকে 3টা, এই মোট ইলেকট্রন সংখ্যা 18। তাহলে আমরা এগুলো যা দেখাচ্ছি সবই 18 ইলেকট্রন নিয়ম মেনে চলছে। আরও উদাহরণ দেওয়া আছে, সবগুলোই 18 ইলেকট্রন নিয়ম মেনে চলে। আচ্ছা, আমাদের এখানে তারপরে আমরা আসি, এখানে এই যে এটা একটা যৌগ, ক্রোমিয়ামের যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 6টা। 2টি এই যে বেনজিন চক্র, এরা 6টা করে ইলেকট্রন দেয়, তাহলে 6 দুগুণে 12 আর 6 18। তারপরে আসি আরেকটা যৌগ, যেখানে আয়রনের আমরা জানি যে 8টি ইলেকট্রন,
এখানে একটু পার্থক্য আছে, সিগমা দিয়ে লেখা আছে সিগমা, আর এখানে আছে পাই। পাই বলতে 5টি কার্বনের সাথে বন্ধনযুক্ত আয়রন, আর সিগমা বলতে 1টি কার্বনের সাথে বন্ধনযুক্ত। যখনই কোনো লিগ্যান্ড 1টি কার্বনের সাথে বন্ধনযুক্ত হবে তখন ইলেকট্রন পাবে সেখান থেকে 1টি। এটা আমরা আগের দিন বলেছি। এই পার্থক্য কিন্তু এই জায়গায়। এখানে দেখো দুটোই একই চক্র, এই যে C5H5 সাইক্লোপেন্টাডাইনাইল চক্র, এখানে সিগমা বন্ধনী, এখানে পাই বন্ধনী। তাহলে পাই বন্ধনী মানে ওই যে ইলেকট্রন সবগুলো ডট 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 দিয়ে আমরা দেখাই, তার সাথে বন্ধনী মানে 5টি এখানে ইলেকট্রন দান করেছে ধাতুর পরমাণুকে, আর এখানে সিগমা মানে 1টি। তাহলে আয়রনে 8টা, এখান থেকে একটা 9টা, 9 আর 5 14টা, আর এখানে 2 দুগুণে 4, 2কে 2 2 4, এই মোট হচ্ছে ইলেকট্রন সংখ্যা 18। আচ্ছা, 18 ইলেকট্রন টোটাল। এগুলো সব স্থিতিশীল যৌগ এবং এদের সবাই 18 ইলেকট্রন নিয়ম ফলো করে, মেনে চলে। এখন আমরা এর ব্যতিক্রম আছে কিছু, আমরা বলছি না এর আগে, তার আমরা দু একটা উদাহরণ এখানে দিই, এবং পরবর্তীকালে আমরা যখন পড়তে থাকব তখন দেখতে পাবো মাঝে মাঝে এরকম 16 ইলেকট্রন যুক্ত যৌগ আসবে, 17 ইলেকট্রন যুক্ত যৌগ আছে, তারপরে 19 আছে, 20 আছে। তোমাদের ক্ষেত্রে যেগুলো আমরা দেখতে পাবো সেগুলো 16 ইলেকট্রন, 18 ইলেকট্রন, তাছাড়া এখানে আর তেমন জটিল কিছু তেমন নাই। এই একটা যৌগ এখানে কোবাল্ট, এই যে দেখো এখানে কোবাল্টের যোজ্যতা স্তর ইলেকট্রন সংখ্যা 9, আর এই যে পাই বন্ধনী এখান থেকে পাওয়া গিয়েছে 5 5 5 10 আর 9, তাহলে মোট ইলেকট্রন সংখ্যা হলো 19, একটা বেশি, এর স্থিতিশীলতা কম। তারপরে দেখো ক্রোমিয়াম, এই যে এখানে ক্রোমিয়ামের ইলেকট্রন সংখ্যা 6 আমরা জানি বহিস্থ স্তরে, এখানে পাই 6 পাই আছে, 6 আর 6 12, 12 আর এখানে 4 দুগুণে 8, 4টে কার্বনিল, মোট ইলেকট্রন সংখ্যা 20। একটা নিকেলের যৌগ, এখানে নিকেলের বহিস্থ স্তরে ইলেকট্রন সংখ্যা 10, আর এখানে হচ্ছে এই যে 5 গুণ 2, 5 দুগুণে 10, মোট হচ্ছে 20, ইলেকট্রন সংখ্যা 20। অর্থাৎ এগুলো হচ্ছে এই নিয়মের ব্যতিক্রম। আচ্ছা যাক, এবার আমরা চলে আসব জৈব ধাতব যৌগের নামকরণের একটু কথাবার্তায় চলে আসব। আসলে নামকরণ হচ্ছে তোমার জটিল যৌগের যে নামকরণ, জটিল যৌগ তো অবশ্য মতোই, জৈব ধাতব যৌগ জটিল যৌগের মতো জটিল যৌগই বলা যায়, এবং এগুলো নামকরণের নিয়ম একই নিয়ম। তারপরে আমরা একটু দেখি জৈব ধাতব যৌগের নামকরণ। এখানে IUPAC পদ্ধতিতে জৈব যৌগের যে নামকরণ করা হয় ওই আগের মতোই, প্রথমে লিগ্যান্ড সমূহের বর্ণানুক্রমিক নামকরণের পরে ধাতুর নাম বসবে, অর্থাৎ আলফাবেটিক্যালি যে নামটা করা হয়, লিগ্যান্ডগুলো থাকবে ABC দিয়ে, যেটা আগে আসবে সেটা আগে বলতে হবে। যেমন এখানে এইটা মিথাইল, আগে হচ্ছে লিগ্যান্ড, তারপরে লিথিয়াম, মিথাইল লিথিয়াম। একাধিক সংখ্যক একই লিগ্যান্ডের নামের পূর্বে দুটোর ক্ষেত্রে ডাই, 3-এর ক্ষেত্রে 3, 4-এর ক্ষেত্রে টেট্রা, 5-এর ক্ষেত্রে পেন্টা প্রভৃতি এগুলো ব্যবহার করা হয় বা পূর্বপদ হিসাবে বসানো হয়ে থাকে। অর্থাৎ আবার দেখো বহুদন্তী, অর্থাৎ মাল্টিডেন্টেড, অর্থাৎ যাদের একাধিক ডোনার অ্যাটম আছে, সেই সমস্ত লিগ্যান্ডের সংখ্যা 1 হলে পূর্বপদ মোনো, 2 হলে পূর্বপদ 20 মানে 2, 3 হলে ট্রিস, 4 হলে টেট্রাকিস, 5 হলে পেন্টাকিস ইত্যাদি শব্দ এখানে ব্যবহৃত হয়। যেমন এটা দেখো C2H5 জিঙ্ক, ডাই ইথাইল জিঙ্ক, এখানে একই লিগ্যান্ড দুটো আছে, ডাই শব্দটি যুক্ত হয়েছে। 5টি কার্বনিল আছে আয়রনের সাথে এখানে, তাহলে পেন্টা কার্বনিল আয়রন। তারপরে এখানে আয়রনের সাথে এই দেখো এই যে চক্র আছে 2টা যুক্ত, এখানে 20 এটা হচ্ছে বহুদন্তী লিগ্যান্ড 20, তারপরে পেন্টা এই যে ইটা 5 সাইক্লোপেন্টাডাইনাইল আয়রন। ক্রোমিয়ামের ক্ষেত্রে এখানে দেখো 20 ইটা 6 বেনজিন দিয়ে তারপরে ব্র্যাকেট শেষ করে ক্রোমিয়াম, তারপরে একটা ইটা 6 বেনজিন ট্রাইকার্বনিল, ধাতুর নাম সবশেষে ক্রোমিয়াম।
ট্রাইকার্বনিল ক্রোমিয়াম। এরকম আছে আর কি, এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবা, এগুলো ওই আগের নামকরণের মতোই। পলিনিউক্লিয়ার যৌগের ক্ষেত্রে সেতু গঠনকারী যে লিগ্যান্ড অর্থাৎ ব্রিজিং লিগ্যান্ড যেগুলো, সেই সমস্ত লিগ্যান্ডের নামের পূর্বে উভয় পাশে হাইফেন দেওয়া হয়, দিয়ে মিউ দিয়ে লেখা হয়। মিউ শব্দটি এখানে উল্লেখ করতে হবে এবং এরপরে সংখ্যা অনুযায়ী ডাই, ট্রাই, টেট্রা প্রভৃতি পূর্বপদ যেগুলো বসার সেগুলো বসবে। মিউ শব্দটি যুক্ত হবে এবং সেতু গঠনকারী লিগ্যান্ড, যেমন এখানে উদাহরণ দেওয়া আছে। এই যে কোবাল্ট আছে, 2টা কোবাল্ট, এর সাথে 3টা কার্বনিল গ্রুপ আছে, এখানে 3টা কার্বনিল গ্রুপ আছে। একটা কার্বনিল গ্রুপ 2টা কোবাল্টকে যুক্ত করেছে, ব্রিজিং লিগ্যান্ড হিসাবে কাজ করেছে। এখানে আরেকটি 2টি কার্বনিল গ্রুপ কোবাল্টের সাথে ব্রিজিং লিগ্যান্ড হিসাবে কাজ করেছে, এই জন্য ডাই লেখা হয়েছে আগে 2টা বলে। মিউ লেখা হয়েছে, ব্রিজিং থাকলে মিউ, মিউ অর্থ হচ্ছে ব্রিজিং বা সেতু গঠনকারী। কার্বনিল, কার্বনিল লিখেছি আমরা। আচ্ছা, এইবার এই দুটো জিনিস কিন্তু একই, কোবাল্ট তার সাথে 3টা কার্বনিল, কোবাল্ট 3টা কার্বনিল, 20 ব্র্যাকেট দিয়ে ট্রাইকার্বনিল কোবাল্ট, এভাবে এর নামকরণ করা হয়েছে। তারপর আরেকটি দেখো, এখানে আরেকটি যৌগ যেটা এই যে আয়রনের যৌগ, এটা হচ্ছে ডাই আয়রন এনাকার্বনিল আমরা সাধারণভাবে বলি এটা। এখানে 9টি কার্বনিল গ্রুপ আছে, তা এখানে 3টি কার্বনিল গ্রুপ, এই একটা এবং এই একটা, এরা কিন্তু ব্রিজিং লিগ্যান্ড হিসাবে কাজ করছে। আর বাকি এই যে 3টা 6টা কার্বনিল লিগ্যান্ড টার্মিনাল, প্রান্তিক লিগ্যান্ড হিসাবে কাজ করছে এখানে বা যুক্ত আছে। তো এখানে ট্রাই লেখা হয়েছে, মিউ লেখা হয়েছে, মানে ট্রাই মানে 3টে লিগ্যান্ড ব্রিজ তৈরি করছে, মিউ কার্বনিল। তারপরে এই যে আয়রন দুটো, এই যে এখানে 3টে করে কার্বনিল আছে, এই জন্য 20 লেখা হয়েছে ট্রাই কার্বনিল আয়রন। আয়রন ব্র্যাকেটটা এখানেও দেওয়া যেতে পারে, একসঙ্গেও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই। সিগমা এবং পাই লিগ্যান্ডের নামের পূর্বে সিগমা এবং পাই নোটেশন ব্যবহার করা হয়। ঠিক আছে, জটিল ক্যাটায়নের ক্ষেত্রে কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা অনেক সময় রোমান অক্ষরে লেখা হয়, যেমন আমরা অন্য ক্ষেত্রেও লিখি, ওই যে ব্র্যাকেট দিয়ে রোমান অক্ষরে 1 2 3 4 জারণ সংখ্যা উল্লেখ করি। জটিল ক্যাটায়নের ক্ষেত্রে এটা করি কি, কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা রোমান অক্ষরে ধাতুর নামের শেষে প্রথম বন্ধনী দিয়ে এর মধ্যে লেখা হয়ে থাকে। কি বললাম? জটিল ক্যাটায়ন যেগুলো, সেগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় ধাতুর জারণ সংখ্যা, যেমন আয়রন 2, আয়রন 3, এই সমস্ত ক্ষেত্রে কপার 2, এই সমস্ত ক্ষেত্রে এরকম লেখা হয়ে থাকে। আচ্ছা, এখন দেখো এখানে আরও কিছু নিয়ম আছে। ধাতুর সঙ্গে বন্ধনযুক্ত যে লিগ্যান্ড, তার কার্বন পরমাণুর সংখ্যাকে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, ইটা অর্থাৎ হ্যাপ্টিসিটি বলে, যেটাকে হ্যাপ্টিসিটি, লিগ্যান্ডের হ্যাপ্টিসিটি ইটা দ্বারা প্রকাশ করা হয়। তা ধাতুর সঙ্গে বন্ধনযুক্ত যে সমস্ত লিগ্যান্ড, তাদের কার্বন পরমাণুর সংখ্যাকে হ্যাপ্টিসিটি নোটেশন দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। হ্যাপ্টিসিটি দিতে হবে, তারপরে পাই বন্ধনী হলে পাই বন্ধন, সিগমা বন্ধনী থাকলে সিগমা বন্ধন, এইগুলো নামকরণের সময় বা সংকেত লেখার সময় এগুলো থাকবে এবং নামকরণের সময় এগুলো অবশ্যই উল্লেখ করতে হবে। তাই বলা হচ্ছে ধাতুর সঙ্গে বন্ধনযুক্ত লিগ্যান্ডের কার্বন পরমাণুর সংখ্যাকে হ্যাপ্টিসিটি নোটেশন দ্বারা প্রকাশ করা হয়। যেমন এখানে দেখা যায় এই যে এটা, তাহলে এখানে আমরা এই যে এখানে আসছে এই যে পাই বন্ধন, এই যে পাই 3, এটা অ্যালাইল গ্রুপ, অ্যালাইল। তারপরে আরেকটি লিগ্যান্ড কার্বনিল লিগ্যান্ড 3টে আছে, ট্রাই কার্বনিল কোবাল্ট। আচ্ছা, তারপরে এই একটা আছে, এটা হচ্ছে অ্যালাইল, ইটা 3 মানে 3টে কার্বনের সাথে এটা বন্ধনযুক্ত, ব্র্যাকেট দেওয়া আছে, ইটা 3 অ্যালাইল, এখানে টেট্রা কার্বনিল ম্যাঙ্গানিজ। তারপরে দেখো আয়রনের সাথে 3টা কার্বনিল এবং একটা বিউটাডাইন চক্র যুক্ত আছে, এখানে 4টে কার্বন, এই জন্য ইটা 4, ইটা টু দি পাওয়ার 4 বিউটাডাইন ট্রাই কার্বনিল আয়রন। তারপরে আসো আয়রন 2টা, কার্বনিল 4টে, এটা। এইবার এখানে 20 আসলো, 20, এই যে 2টা লিগ্যান্ড 20, প্রত্যেকটা 5টা করে কার্বনের সাথে আয়রন পরমাণু যুক্ত, ইটা 5 সাইক্লোপেন্টাডাইনাইল টেট্রা কার্বনিল
ডাই আয়রন। আবার দেখো যৌগটি 20 ইটা 5 সাইক্লোপেন্টাডাইনাইল টেট্রাকার্বনিল ডাই আয়রন, এটা হচ্ছে এর নাম। তাহলে এখান থেকে 6 নম্বরে বেশ কিছু জিনিসপত্র আছে এখানে আমাদের। আমরা বললাম যে ধাতুর সঙ্গে বন্ধনযুক্ত লিগ্যান্ডের কার্বন পরমাণুর সংখ্যাকে হ্যাপ্টিসিটি নোটেশন দিতে হবে এটা দিয়ে। তারপরে তোমার পাই বন্ধনে থাকলে পাই বন্ধন, সিগমা বন্ধন থাকলে সিগমা বন্ধন। আর আগের যে সব নিয়মগুলো আমরা করে আসলাম সেই সব নিয়মের আলোকে এখানে দেওয়া হয়েছে, যেমন এটা এই যে এটা এটা অ্যালাইল, এটা বিউটাডাইন, এটা হচ্ছে সাইক্লোপেন্টাডাইনাইল টেট্রাকার্বনাইল ডাই আয়রন, এগুলো দেওয়া হয়েছে। এরপরে আমরা আসি, আচ্ছা এখানে আরও কিছু আছে, যেমন আমাদের এখানে ওই একই নিয়মের মধ্যে এই একটা যৌগ এখানে এখানে রেনিয়াম, একটা হাইড্রোজেন, তারপরে এই যে দুইটা সাইক্লোপেন্টাডাইনাইল চক্র আছে, দুইটা 2, তাহলে 20 দিয়ে এটা 5 সাইক্লোপেন্টাডাইনাইল। আর যখন হাইড্রাইড লিগ্যান্ডকে বলা হয় হাইড্রিডো রেনিয়াম, কি হলো 20 মানে 2 এটা 5, এখানে 5টি কার্বনের সাথে রেনিয়াম যুক্ত বন্ধনী দ্বারা সাইক্লোপেন্টাডাইনাইল হাইড্রিডো রেনিয়াম। হাইড্রোজেন যখন হাইড্রাইড আয়ন যখন লিগ্যান্ড হিসাবে কাজ করে তখন হাইড্রিডো উচ্চারণ করা হয় ইউপ্যাক নিয়ম অনুযায়ী। অক্সিজেন যখন মলিকুল যখন লিগ্যান্ড হিসাবে কাজ করে তখন ডাইঅক্সিজেন বলা হয়। নাইট্রোজেন মলিকুল যখন লিগ্যান্ড হিসাবে যুক্ত থাকে তখন ডাইনাইট্রোজেন বলা হয়, এরকম নিয়ম আছে। কার্বন মনোক্সাইড আমরা তো জানি কার্বনিল বলা হয়, নাইট্রিক অক্সাইড যুক্ত থাকে যখন তখন নাইট্রোসিল বলা হয়, এগুলো আমরা সব জানি। পরের যৌগটা দেখো এখানে এই যে এটা মলিবডেনাম, তার সাথে একটা সিগমা বন্ধনী দিয়ে একটা অ্যালাইল গ্রুপ, পাই বন্ধনী দিয়ে একটা সাইক্লোপেন্টাডাইনাইল গ্রুপ, একটা মলিবডেনাম, তারপরে এই যে এটা। এখন ট্রাইকার্বনিল, এই যে এটা বলা হয়েছে আগে। তারপরে ইটা 1 অ্যালাইল, এই যে সিগমা বন্ধনী মানে একটি ইলেকট্রন দিয়েছে, একটি কার্বনের সাথে যুক্ত সিগমা বন্ধন, অর্থাৎ যে কোনো একটি কার্বনের সাথে যুক্ত, এই জন্য ইটা 1 অ্যালাইল বলা হয়েছে। তারপরে ইটা 5, এটা 5টি ইলেকট্রন দিয়েছে সাইক্লোপেন্টাডাইনাইল মলিবডেনাম। তারপরে দেখো একটা যৌগ আয়রন, 2টা কার্বনিল, সিগমা দিয়ে একটা বন্ধনী, এই সিগমা বন্ধন দ্বারা যুক্ত সাইক্লোপেন্টাডাইনাইল একটা চক্র, পাই বন্ধনী দ্বারা আর একটা যুক্ত। তাহলে এখানে প্রথমে ডাইকার্বনিল বলা হয়েছে, এই যে দুটো সিও। তারপরে ইটা 1 সাইক্লোপেন্টাডাইনাইল এটা, তারপরে ইটা 5 সাইক্লোপেন্টাডাইনাইল আয়রন। তারপরে আরেকটি যৌগ, টাইটানিয়ামের আরেকটি যৌগ এখানে 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 বলা হচ্ছে যে টাইটানিয়ামের আরেকটি যৌগ, একই লিগ্যান্ড দুটো, এই যে এখানে দুটো যুক্ত আছে, আবার এখানেও একই লিগ্যান্ড দুটো যুক্ত আছে, অর্থাৎ এই লিগ্যান্ডটি 2টি সিগমা বন্ধন দ্বারা যুক্ত আর এই লিগ্যান্ডটি 2টি পাই বন্ধনী দ্বারা যুক্ত, অর্থাৎ এখানে 5টি কার্বনের সাথে বন্ধন যুক্ত আছে টাইটানিয়ামের, আর এখানে একটি কার্বনের সাথে টাইটানিয়ামের যুক্ত আছে। তাহলে এখানে দুটো লিগ্যান্ড, তাহলে এই জন্য 20 বলা হয়েছে ইটা 1 সাইক্লোপেন্টাডাইনাইল। আবার এখানে যেহেতু দুটো 20 বলা হয়েছে ইটা 5 সাইক্লোপেন্টাডাইনাইল টাইটেনিয়াম। এভাবে নামকরণগুলো করা হয়। এটা যেহেতু তোমার পরেও দেখতে পারবা থাকবে, এই নিয়মগুলো একটু দেখে নিবা। এবং আমরা আজকে এই পর্যন্ত শেষ করব। আমরা একটু অল্প অল্প করে পড়ছি এবং এখানে আমি যে জিনিসগুলো তোমাদেরকে আমি করলাম সেগুলো আবার একটু দেখো। এই জিনিসগুলো খুব বেশি কিছু না, তবে এখানে অনেকগুলো জিনিস মনে রাখার বিষয় রয়েছে, অনেকগুলো জিনিস কিন্তু এখানে মনে রাখার বিষয় রয়েছে। আমি আবার গোড়ার থেকে আসি, অর্থাৎ একটু দেখাই দিই এগুলো। এখানে যেমন প্রথমে আমরা জানলাম যে আমরা প্রথমে কি করলাম, যে জৈব ধাতব যৌগের আমরা কিছু সাধারণ ধর্ম সম্পর্কে আলোচনা করলাম। অর্থাৎ এখানে বললাম যেগুলো, সেগুলো একটু দেখে নেবা। এগুলো মনে রাখা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, এগুলো ভৌত ধর্ম, কিন্তু এখানে রাসায়নিক ধর্ম আমরা খুব একটা আমরা এখানে আলোচনা করি নাই। আমরা মূলত এখানে জৈব ধাতব যৌগের
ব্যবহারটা ভালো করে পড়তে হবে, পড়লে মনে থাকবে। এখানে বেশ কয়েকটা দেওয়া আছে, 5-7টা ব্যবহার দেওয়া আছে। এখানে প্রথমত সংশ্লেষণে ব্যবহার করা হয়, তারপরে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যেগুলো রাসায়নিক বন্ধনী সম্পর্কে ধারণা পাওয়া যায়, জৈব বিক্রিয়ার ক্ষেত্রে জৈব ধাতব যৌগের এই যে বন্ধনী সম্পর্কে, তারপরে কৃত্রিম সালোক সংশ্লেষণে ব্যবহার করা হয়, অ্যান্টি নকিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়, প্লাস্টিক সমূহের স্ট্যাবিলাইজার, শিল্পক্ষেত্রে প্রভাবকের মধ্যে আমরা কিছু কিছু নাম উচ্চারণ করি, সেখানে পলিইথিলিন, তারপরে তোমার উচ্চতর অ্যালকিন তৈরির ক্ষেত্রে, তারপরে সমানুকরণ বিক্রিয়া, তারপরে হাইড্রোফরমাইলেশন বিক্রিয়া যেখানে অ্যালডিহাইড তৈরি হয়, তারপরে তোমার এখানে বায়ু দ্বারা জারিত করে অ্যালডিহাইড করা যায়, ওয়াকার প্রসেস, এই সমস্ত ক্ষেত্রে ব্যবহৃত হয়। প্যালাডিয়ামের বিভিন্ন জৈব ধাতব যৌগ, এগুলো প্রভাবক হিসাবে ব্যবহার করা হয়। তারপরে আমরা বলেছি 18 ইলেকট্রন নিয়মের কথা বলেছি। এটা তোমরা জেনেছো মধ্যে এবং জানো যে অবস্থান্তর মৌল যখন যৌগ গঠন করে তখন তারা তাদের যোজ্যতা স্তর এবং লিগ্যান্ড কর্তৃক দানকৃত ইলেকট্রনের সংখ্যা হয় 18। এটা মনে রাখতে হবে সবসময়। এই 18 ইলেকট্রন নিয়মের এখানে লেখা আছে, ইংরেজিও লেখা আছে, সংখ্যাটা দেওয়া আছে। এই কিছু যৌগ দেওয়া আছে আমাদের এখানে বেশ কয়েকটি, 10টি যৌগের। যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে 10টি যৌগের প্র্যাকটিস করলেই দেখা যাবে যে ওই সবগুলোই পারা যাচ্ছে প্রায়। আর একটি জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, যেটা ধাতুর পরমাণু, অর্থাৎ ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, তারপরে টাংস্টেন, রেনিয়াম, আয়রন, কোবাল্ট, নিকেল, এই সমস্তগুলোর বহিস্থ স্তরে ইলেকট্রন কয়টা করে আছে এটা একটু মনে রাখা লাগবে। যেমন তোমার ক্রোমিয়াম এর হচ্ছে 6টা বহিস্থ স্তরে, ম্যাঙ্গানিজের 7টা, আয়রনের 8টা, তারপরে আয়রনের পরে কোবাল্টের 9টা, নিকেলের 10টা, এগুলো মনে রাখবা। আবার ম্যাঙ্গানিজের নিচে আছে কোনটা? ম্যাঙ্গানিজের নিচে আছে হচ্ছে তোমার টাংস্টেন। ম্যাঙ্গানিজের নিচে যেটা আছে টেকনিশিয়াম, ওটা হচ্ছে তেজস্ক্রিয়, এবং তার নিচে আছে টাংস্টেন, ওইটার যৌগ আছে। এগুলো একটু খেয়াল রাখবা। এখানে ইলেকট্রন হিসাব করে করে দেখানো আছে। লিগ্যান্ড কতগুলো করে ইলেকট্রন দেয় আমরা গতদিন ছক তৈরি করে ছকের ভিতরে আমরা উল্লেখ করে দিয়েছি যে কোন লিগ্যান্ড কতগুলো ইলেকট্রন দেয়। এবং যখন এখানে পাই উল্লেখ থাকবে তখন দেখতে হবে যে সবগুলি কার্বনের সাথে বন্ধন, এবং যতগুলি কার্বন আছে ততগুলি ইলেকট্রন সে দিয়েছে। এখানে প্লাস মাইনাস থাকলে সেটা যোগ বিয়োগ হবে, এটা আমরা জানি। তারপরে যখন সিগমা থাকবে তখন বুঝতে হবে যে একটি কার্বনের সাথে ধাতুর পরমাণুর বন্ধন, অর্থাৎ সেখানে ইলেকট্রন হবে একটা করে। আচ্ছা, তারপরে এইভাবে আমাদের আছে। আমরা এই 18 ইলেকট্রন নিয়ম এবং তার ব্যতিক্রম, এগুলো আমরা আলোচনা করছি এখানে। এগুলো কয়েকটা দেখবা যে ব্যতিক্রম যেগুলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 18 ইলেকট্রন নিয়ম মেনে চললে কি হবে? স্থিতিশীলতা বেশি হবে বা স্থিতিশীল হবে জৈব ধাতব যৌগটি। আর 18 ইলেকট্রন নিয়ম যদি না মানে সেই ক্ষেত্রে স্থিতিশীলতা কম হবে। এগুলো প্রত্যেক বাড়ি পরীক্ষায় কিছু না কিছু আসে এখান থেকে, জিনিসগুলো একটু লক্ষ্য রাখবা। আগামী দিন আমরা এর পরে যে জিনিসগুলো আছে সেই বিষয়গুলো আমরা তোমাদের সাথে আলোচনা করব, অর্থাৎ আরও 3টি ক্লাস লাগবে এখানে মোটামুটি শেষ করতে এখানে। তা এই 3টে ক্লাস আমি আগামীকালও বোধহয় আমার ক্লাস আছে তোমাদের সাথে, সেখানে এরপরে আমরা আবার শুরু করব এখান থেকে আর কি। অর্থাৎ প্রথমে এখান থেকে শুরু করব, এরপরে যেগুলি আছে ওই যে অর্গানো অ্যালকাইল যৌগ। প্রথমত অ্যালকাইল ধাতুর সাথে অ্যালকাইল মূলকের যে বন্ধন হয় সেই সম্পর্কে কিছু আছে। তারপরে মেটাল অ্যালকিন আছে, অ্যালকিন, মেটালের সাথে অ্যালকিনের যে বন্ধন সেগুলো আমরা আলোচনা করব আগামী দিন, বা তার প্রস্তুত প্রণালী আছে। অলিফিন বা অ্যালকিন যৌগ। তারপরে এরপরে আছে হচ্ছে, তারপরে আরেকটি জিনিস আছে ওই যে ফেরোসিন বলেছি আমরা, ফেরোসিনটা বন্ধনই পড়তে হবে, এটা একটু একদিনই প্রায় লেগে যাবে। আর শেষের দিকে যে দেওয়া আছে আমাদের ক্যাটালিসিস, উইলকিনসন ক্যাটালিসিস, তারপরে জিগলার-নাটা পলিমারাইজেশন, এবং এর মধ্যে তোমাদের ওই যে ইয়েগুলো আছে, ওই যে ওয়াকার প্রসেস বললাম, হাইড্রোফরমাইলেশন রিয়াকশান বললাম, এগুলো সব কিন্তু ওখানে আছে। তো এইগুলো এখানে অনলাইনে এখানে মোটামুটি আমি
সবগুলো জিনিসই এখানে আনার চেষ্টা করেছি, এবং 2টা ক্লাস হলো প্রথম দিকে, আর বাকি আগামীকাল আর একটা হবে। তারপরে পরবর্তীতে এই যে রুটিন দিয়েছি আমরা, এই নেক্সট এই কয়েকদিনের মধ্যে 22 তারিখের মধ্যেই আমাদের মনে হয় চ্যাপ্টারটি শেষ হয়ে যাবে, এই আর কি। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত আমরা রাখি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।